তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টটা চ্যাপ্টার 7 নিয়ে। চ্যাপ্টারের নাম হলো হিলবার্ট জগৎ। এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়গুলি জানতে হবে সেগুলো আলোচনা করে নিই। এখানে হলো অন্তঃগুণজ ও অন্তঃগুণজ জগৎটা কি আসলে সেটা জানতে হবে। তো দেখেন, মনে করি বাস্তব বা জটিল সংখ্যার ফিল্ড, সেটা বাস্তবও হতে পারে কিংবা জটিল সংখ্যারও হতে পারে, একটা ফিল্ড বা একটা ক্ষেত্র, এর উপর এক্স একটা হলো ভেক্টর জগৎ। কোনো চিত্রণ, সেটা হলো এই যে দেখেন আপনার অন্তঃগুণজকে এরকম লেস দেন গ্রেটার দেনের মাঝখানে লিখতে হবে। তো এই যে এখানে ডাবল ডট, এর অন্তর্গুণজ সাজ দ্যাট এক্স ক্রস এক্স টেন্স টু কে কে, এক্স এর দুটি উপাদান, মানে এক্স এর মধ্যে দুইটা উপাদান থাকবে, অর্থাৎ এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। অন্তর্গুণজ বা অন্তঃগুণনও বলা যেতে পারে বা স্কেলার গুণজ বলা হবে যদি এখানে যে চারটা কন্ডিশন রয়েছে এই চারটা কন্ডিশন মেনে চলে। কারণ এই চারটা কন্ডিশন কি কি দেখেন, সরি, এক নম্বরে হলো এক্স প্লাস এক্স প্রাইম কমা হলো ওয়াই। জিনিসটা কি এখানে অন্তঃগুণন, দেখেন অন্তঃগুণন, তার মানে এখানে গুণের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে এটা সমান আমরা কি লিখতে পারবো, গুণনের চিত্র কিন্তু এই যে লেস দেন গ্রেটার দেন এটা আমাদের দিতে হবে। কারণ এক্স প্লাস এক্স প্রাইমের সাথে ওয়াইটা গুণ আকারে আছে, তাহলে একবার এক্স এর সাথে ওয়াই গুণ হবে, তারপরে প্লাস দিয়ে আবার এক্স প্রাইমের সাথে ওয়াইটা গুণ হবে। তাহলে সমানের ওই দিকে যান, দেখেন এক্স এর সাথে ওয়াই গুণ করলে হবে এক্স কমা ওয়াই, এভাবেই কিন্তু লিখতে হবে। এই যে গুণনের যে চিহ্ন সেটা দিয়ে দিতে হবে। এবার প্লাস আছে, প্লাস দেন এক্স প্রাইম আর ওয়াই গুণ করলে এভাবে লিখতে হবে এক্স প্রাইম কমা হলো ওয়াই, আর গুণন যেটা রয়েছে চিহ্নটা দিয়ে দিতে হবে। এই যে এক নাম্বার যে শর্ত সেটা বুঝছেন? দেখেন হ্যালো, হ্যাঁ দেখতেছি। বুঝছেন কিনা ভাই? মানে সাউন্ডের কি কোনো সমস্যা হচ্ছে? মানে এত দেরিতে রিপ্লাই আসলো যে? সাউন্ডের সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো এখন এরপরে দেখেন এখানে এই যে আলফা এক্স কমা হলো ওয়াই, এটা তো একটা কি অন্তঃগুণন। তো এখানে আলফা হলো একটা স্কেলার, আমরা চাইলে এই যে অন্তঃগুণনের বাইরে আলফাটাকে লিখতে পারবো, আর এখানে এক্স কমা ওয়াইকে রেখে দিতে পারবো, যেখানে আলফাটা কি, আলফাটা হলো একটা স্কেলার বা আলফা বিলংস টু কে। এরপরে 3 নম্বরে দেখেন আমার এখানে দেওয়া আছে এক্স কমা ওয়াই এর বার দেওয়া রয়েছে। এইটার সমান আমরা কি লিখতে পারবো, দেখেন ওয়াইটাকে যদি সামনে লিখি, এক্সটাকে যদি পরে লিখি, বারটা উঠে যাবে, এটা একটা কনজুগেটের মতো আর কি। তাহলে ওয়াইটাকে যদি সামনে লিখি, এখানে আছে কিভাবে এক্স কমা ওয়াই আছে, এখন আমি ওয়াইটাকে সামনে দিলাম, এক্সটাকে পরে দিলাম, এটা যেহেতু অন্তঃগুণন, এই যে অন্তঃগুণন চিহ্ন দিয়ে দিব, সেই ক্ষেত্রে বারটা আমাদের উঠে যাবে। এটা হলো 3 নম্বর কন্ডিশন। বোঝা গেল কিনা দেখেন এই দুটো কন্ডিশন? হ্যাঁ বুঝছি। এরপরে দেখেন এখানে এক্স কমা এক্স এই রকমের যদি দুইটা উপাদান থাকে, অর্থাৎ যে কোনো কিছু থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, তো এক্স কমা এক্স এইটা কি হবে, গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, অর্থাৎ 0 থেকে বড় বা সমান হবে। এবং এখানে যে এই যে এক্স কমা এক্স এটা সমান আমরা এর অন্তঃগুণন সমান আমরা 0 লিখতে পারবো। কখন 0 লেখা যাবে, যদি এবং কেবল যদি এক্স সমান 0 হয়। এখন আপনি বলতে পারেন এখানে এক্সটা কি, এটা কিন্তু এক্সটা এক্স এর উপাদান, এখানে বলাই হয়েছে যে এক্স এর দুইটা উপাদান থাকবে এক্স ও ওয়াই। কারণ এখানে যদি এক্স আর এক্স দুইটা সেম না হয়, এরকমের হয় এক্স কমা ওয়াই এইভাবে হয়, সেই ক্ষেত্রে আমরা সমানের দিকে সাপোজ ধরেন 0 আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা সমান, অর্থাৎ এক্স সমান 0 হবে, ওয়াই নট ইকুয়াল টু 0 হবে, এই রকমের হবে। অর্থাৎ একটা সমান 0 হবে কিন্তু আরেকটা সমান 0 হবে না, যদি এই যে এক্স ওয়াই হয়, অর্থাৎ একই না হয়ে ভিন্ন হয়, সেই ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা মেনে চলবে। আচ্ছা, এই যে চারটা কন্ডিশন, এই চারটা কন্ডিশন যদি কোনো একটা ফিল্ড মেনে চলে বা কোনো একটা ভেক্টর জগৎ যদি মেনে চলে, তাহলে সেটাকে আমরা বলবো অন্তঃগুণন বা অন্তঃগুণজ। এবং এই অন্তঃগুণজ সহ ভেক্টর জগৎ এক্স কে অন্তঃগুণজ জগৎ বলা হয়। এটাকে লেখা হচ্ছে এক্স কমা
দুইটা ডট দিয়ে কি অন্তঃগুণনের যে চিহ্ন সেটা দ্বারা সূচিত করা হয়। এই হলো বিষয়। তাহলে এটা আমরা জানলাম। এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন নেই। এখন দেখেন হিলবার্ট জগৎ, এই হিলবার্ট জগৎটা কি একটি সম্পূর্ণ অন্তঃগুণন জগৎ, অর্থাৎ এই যে একটা অন্তঃগুণন জগৎ, এটা যদি সম্পূর্ণ অন্তঃগুণন জগৎ এক্স কে হিলবার্ট জগৎ বলা হচ্ছে। জাস্ট কোনো একটা মানে এক্স যদি অন্তঃগুণজ জগতের প্রত্যেকটা সত্য মেনে চলে তাহলে সেটাকে আমরা হিলবার্ট জগৎ বলবো। এরপরে যদি যান লম্ব ভেক্টর এবং লম্ব ভেক্টর কি, এখানে জাস্ট বিষয় যেগুলো মনে রাখতে হবে সেটা হলো এক্স আর ওয়াই যদি এক্স এর উপাদান হয় তাহলে এক্স ও ওয়াই এই দুইটা ভেক্টর লম্ব হবে যদি কি হয় এক্স কমা ওয়াই এর অন্তঃগুণন সমান 0 হয়। এটাকে কিভাবে লেখা হচ্ছে সেটা হলো এক্স লম্ব ওয়াই দ্বারা নির্দেশ করা হয়। তাহলে এক্স এর যদি দুইটা উপাদান এক্স ওয়াই থাকে সেই ক্ষেত্রে এক্স কমা ওয়াই এর অন্তঃগুণন সমান 0 লেখা যাবে এবং এক্স আর ওয়াই লম্ব হবে। এগুলো আর কি মানে জাস্ট কন্ডিশনগুলো মনে রাখবেন। সংখ্যাটা তো আপনাদের পড়তেই হবে, যে মনে করি এক্স একটি অন্তঃগুণন জগৎ এবং এক্স কমা ওয়াই হলো বিলংস টু এক্স, তাহলে দুইটা ভেক্টর একটা কি এক্স আর একটা ওয়াই কে লম্ব বলা হবে। যদি এগুলো একটু পড়ে নেবেন। এবার সেটের উপর লম্ব ভেক্টরটা কি, সেটা হলো অন্তঃগুণন জগৎ এক্স এর একটি ভেক্টর এক্স কে এক্স এর একটি অশূন্যক উপসেট এর সাথে লম্ব ভেক্টর বলা হবে যদি প্রত্যেক ওয়াই বিলংস টু এ হয়। অর্থাৎ এক্স এর মানে এখানে এক্স আর ওয়াই দুইটা উপাদান বা দুইটা ভেক্টর রয়েছে। একটা কি হবে এক্সটা হবে এই যে বড় হাতের এক্স এর উপাদান, ওয়াইটা হবে এ এর উপাদান। যদি এই রকমের হয় সেই ক্ষেত্রে এক্স কমা ওয়াই এর অন্তঃগুণন সমান 0 হবে। কিন্তু আগে যেমন আমাদের দুইটা উপাদান এক্স ওয়াই ছিল এক্স লম্ব ওয়াই লিখতাম, কিন্তু এখানে এক্স লম্ব এ হবে। কেন এ হবে? কারণ ওয়াইটা এ এর উপাদান, তাহলে আমরা ওয়াই না লিখে সরাসরি এ বসাই দিতে পারবো। এবার লম্ব পূরক, এটা কি মনে করি এক্স একটি অন্তঃগুণন জগৎ এবং এ হলো এক্স এর একটি অশূন্যক উপসেট, তখন এর সাথে সকল লম্ব ভেক্টরের সেট এর লম্ব পূরক বলে। নাকি এ লম্ব দ্বারা প্রকাশ করা হচ্ছে। গাণিতিকভাবে এভাবে লেখা হয় এ লম্ব সমান এক্স বিলংস টু এক্স, অর্থাৎ এক্সটা হলো এক্স এর উপাদান, ওয়াইটা হলো এ এর উপাদান। আর সেই ক্ষেত্রে কি লেখা যাচ্ছে এক্স কমা ওয়াই এর অন্তঃগুণন সমান 0। এইটা হলো আপনার লম্ব পূরকের গাণিতিকভাবে এটা লেখা যাবে। অর্থাৎ ওই পূর্বের জিনিসটাই কিন্তু এখানে লেখা হয়েছে যে লম্ব পূরককে এ টু দি পাওয়ার লম্ব দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এ টু দি পাওয়ার লম্ব সমান কি হবে, আগে যেমন এক্স কে এক্স এর অর্থাৎ এক্সটা হলো এক্স এর উপাদান, তাহলে এই যে এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট এক্স কমা ওয়াই এর অন্তঃগুণন সমান 0। এই যে এক্স কমা ওয়াই এর অন্তঃগুণন সমান 0, ওয়াই বিলংস টু এ, এই যে ওয়াই বিলংস টু এ, ওই কন্ডিশনগুলোই কিন্তু এখানে রয়েছে। এখন এ লম্ব এর পূরক যদি আমরা নেই, এ লম্ব এর পূরক, তার মানে এ লম্ব আছে এর উপর আবার লম্ব হবে, তাহলে সমান হবে এ ডাবল লম্ব বা ডাবল এ, এই যে এটা দিতে হবে, এটা লম্ব আর কি। ঠিক আছে, এইভাবে সংজ্ঞাগুলো পড়তে হবে, লম্ব যোগফল এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে কিছুই নেই বোঝার মতো, শুধুমাত্র যে গাণিতিক স্টেটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো একটু মনে রাখতে হবে, এতটুকুই। তো এই জিনিসগুলো বুঝছেন কিনা দেখেন। বুঝছি। এখন এরপরে দেখেন স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর, এটা কি একটি লিনিয়ার অপারেটর টি সাজ দ্যাট এক্স টেন্ডস টু এক্স কে স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর বলা হবে যদি কি হয়, দেখেন টি সমান টি অ্যাস্টেরিক্স লেখা যায় বা টি সমান টি স্টারও বলতে পারেন, টি সমান টি স্টার লেখা যায়। এবার নর্মাল অপারেটরটা কি, এটা হলো দেখেন টি টি স্টার সমান টি স্টারটার সামনে টিটা পড়ে, এই কন্ডিশনটা যদি মেনে চলে তাহলে তাই সেটাকে বলবো নর্মাল অপারেটর। এইভাবে বাকিগুলো একটু পড়ে নেবেন সংজ্ঞাগুলো, বাংলা কথাগুলো। তো এখন আমরা কিছু থিওরিয়ামস প্রমাণ করি। দেখেন কি প্রমাণ করতে বলে, আবার নর্ম বলা হয়, এটাকে ডাবল হয়। ঠিক আছে, আর ওয়াই এর নর্ম, এক্স এর নর্ম ওয়াই এর নর্ম, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ যাই,
প্রথমে আমরা কি ধরবো যে y সমান 0 এর জন্য অসমতাটি সত্য, কেননা দেখেন y সমান যদি 0 হয়, এখানে y এর মান যদি 0 হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু x সমানও 0 হবে, এবং এখানে y এর জায়গায় যদি আমরা 0 বসে দিই তাহলে 0 এর নর্ম মানে 0ই হবে, 0 এর সাথে x এর নর্ম গুণ করলে কিন্তু সেটা 0ই পাবো আমরা। তাহলে y এর মান যদি 0 হয় সেই ক্ষেত্রে এই অসমতাটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ উভয় দিকে 0 হচ্ছে। একইভাবে আপনি x সমান 0 হলেও কিন্তু সিদ্ধ হবে, কিন্তু এখানে যেভাবে দেওয়া রয়েছে সেভাবেই পড়বেন। y সমান 0 এর জন্য অসমতাটা সত্য, কেননা x, 0 এর অন্তঃগুণন সমান 0 সেই ক্ষেত্রে হবে। এবং দেখেন এখানে যখন y এর জায়গায় 0 বসাবেন, 0 এর নর্ম গুণন হলো x এর নর্ম সমানও কিন্তু আমরা 0ই পাবো। তাহলে এখন y নট ইকুয়াল টু 0 হলে এবং আলফা বিলংস টু যদি c হয়, এর জন্য এখানে c এর ডিফিনেশনটা কি? c এর ডিফিনেশনটা হলো যে c এর মধ্যে দেখেন একটি জটিল ফিল্ডকে c দ্বারা লেখা হচ্ছে, তাহলে এখানে জটিল ফিল্ড হলো c। এখন দেখেন আমরা কি জানি যে এই সাপোজ যে কোনো একটা সংখ্যা যদি এরকমের হয় x মাইনাস আলফা ওয়াই, এর নর্ম মানে কি, ডাবল মডুলাস মানে কি, যে এই মানটা সব সময় ধনাত্মক হবে। আবার এখানে স্কোয়ারটা যে আছে, এখানে যদি ভিতরে মাইনাস মানও থাকে, স্কোয়ারটা ওই মানটাকে কি করবে, যেমন -2 উপর স্কোয়ার যদি হয় তাহলে কিন্তু সেটা +4 হয়ে যায়, তার মানে অবশ্যই স্কোয়ারটা এখানে যে মানটা থাকবে সেই মানটাকে সবসময় ধনাত্মক বানাবে। আচ্ছা, তাহলে ধনাত্মক মান কি হয়, 0 থেকে বড় হয় অবশ্যই, 0 থেকে ছোট মান হলে তো -1 -2 এগুলো ঋণাত্মক মান। তাহলে এখানে x মাইনাস আলফা ওয়াই এর যদি মডুলাস দিই তাহলেই কিন্তু সেটা ধনাত্মক। আবার স্কোয়ার আছে, স্কোয়ার থাকার পরে আরো বেশি ধনাত্মক, মানে এটা তো আর ঋণাত্মক হওয়ার কোনো অপশনে নাই। তাহলে এই মানটা যেহেতু ধনাত্মক, তাহলে এই মানটা অবশ্যই 0 থেকে বড় বা সমান হবে। তাহলে এখানে ওই কাজটাই করা হয়েছে, 0 লেস দেন ইকুয়াল x মাইনাস আলফা ওয়াই এর নর্ম এর উপরে স্কোয়ার সমান কি লেখা যাবে। এখানে আরেকটা সূত্র একটু দেখে নেন, যে এই যে x এর নর্মের উপর স্কোয়ার, এটা সমান উপরের দিকে যান, এইটা সমান লেখা যাবে x, x এর অন্তঃগুণন। বিষয়টা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এরকমের যে x এর এখানে নর্ম এর উপর যদি স্কোয়ার থাকে, এটা সমান আমরা অন্তঃগুণন x, x লিখতে পারবো। এটা হলো একটা সূত্র বা নিয়ম, এটা মনে রাখতে হবে নিয়মটা। আচ্ছা, তাহলে এখন এখানে দেখেন এইটা পুরোটাকে x ধরেন, তাহলে x এর নর্মের উপরে স্কোয়ার আছে সমান কি লেখা যাবে, অন্তঃগুণন হবে x ইন্টু এক্স, x বলতে x মাইনাস আলফা ওয়াই, x মাইনাস আলফা ওয়াই। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলবেন, মানে রেসপন্সটা সেভাবে আসতেছে না ভাই, বোঝা যাচ্ছে কিনা একটু বলেন তো। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন এরপরে দেখেন আমার এখানে x আলফা x আলফা ওয়াই এইগুলো গুণ করতে হবে। গুণ করা হলো যে এই x আলফা এর মাইনাস আলফা x গুণ করতে হবে। প্রথমে x এরপরে cos দিয়ে দিলাম, x আলফা x আলফা দিয়ে দিলাম, এইটা কি হবে আলাদা একটা অন্তঃগুণন, এর প্লাস দিতে মাইনাস আছে কিন্তু আমরা ভিতরেই লিখছি, ঠিক আছে। তাহলে প্লাস দিলাম যে x আলফা x হয় গুণ করে কিন্তু লিখতে হবে। আচ্ছা, এরপরে পরে লাইনে x আলফা x কে পরে লিখব, যদি x আলফা এটা সামনে লিখি আর x টাকে পরে লিখি তাহলে কি হয়ে যায়, বার হয়ে যায়। আমরা কিন্তু ওই যে অন্তঃগুণনের যে সংজ্ঞা, এই যে x, y এর নর্ম মানে x, y এর অন্তঃগুণনের মডুল মানে বার সমান কি হয়, y টা সামনে x টা পরে লিখলে বারটা উঠে যায়। 3 নাম্বার যে পজিশন সেটা এখানে প্রয়োগ করা হলো। এর সাথে x এখানে এই যে মাইনাস হয় স্কেলার ধরো মানে আমরা এই বাইরে লিখব মাইনাস হয় বাইরে থাকবে, y টা কমা হলো
আছে, গুণ করে দেন, এক্স এর সাথে এক্স গুণ এক্স কমা এক্স, এরপরে প্লাস মাইনাস আলফা ওয়াই এর সাথে এক্স গুণ করলে এই যে মাইনাস আলফা ওয়াই কমা এক্স, এর উপরে বার থাকায় পুরোটার উপর বার দিতে হবে। এখানে প্লাস মাইনাস কি হবে, মাইনাস মাইনাস আমরা লিখলাম, আলফা আছে আলফা লিখলাম, এরপরে এক্স মাইনাস আলফা ওয়াইটাকে সামনে দিলাম, ওয়াইটাকে পরে দিলাম, এই কাজটা করার কারণে উপরে বার চলে আসলো। এখন এরপরের লাইনে যান, এক্স মাইনাস এক্স এর উপর বার আছে, মাইনাস আলফা ওয়াই কমা এক্স এর উপরও বার আছে, বারটাকে আমরা ভেঙে দিব, তাহলে এক্স কমা এক্স এর উপরে বার প্লাস হলো মাইনাস আলফা ওয়াই কমা এক্স এর উপরে বার, এরপরে মাইনাস আলফা আছে থাকবে, এটাকে এক্স এর সাথে কি গুণ করতে হবে, ওয়াই গুণ করতে হবে একবার, মাইনাস আলফা ওয়াই এর সাথে ওয়াই গুণ করতে হবে একবার। তাহলে গুণ করে দেই, এক্স এর সাথে ওয়াই গুণ করে দিলাম, তাহলে এই যে এক্স কমা ওয়াই এবং বারটাকে আমরা ভেঙে কিন্তু লিখছি, যেহেতু বার আছে বার দিয়ে দিব, এরপরে প্লাস দাম, প্লাস কিভাবে হলো যদি বলেন, এই যে মাইনাস আলফা আর এই যে মাইনাস এটা গুণ করে দেন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে আলফাটা যেহেতু গুণ আকারে আছে এই যে আলফা বসাই দিলাম, এখানে এই আলফার উপর আবার বার আছে, এখানে যে একটা আলফা আছে সেই আলফার উপর কি আছে, বার আছে, তাহলে এই যে আলফা বার হয়ে গেল, আর এই যে আলফা ওয়াই আর ওয়াই গুণ করলে হলো, যেহেতু আলফাটাকে আমরা বাইরে লিখলাম, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই কমা ওয়াই, এর উপরে বার। এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ বুঝছি। এখন এরপরে দেখেন এক্স কমা এক্স এর উপরে বার, এক্স আর এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার হবে, কিন্তু এই যে অন্তগুণনটা উঠে গেলে এটা বার হয়ে যায়। এখন আপনি বলতে পারেন, মানে সরি এটা নর্ম হয়ে যায়, এখন বলতে পারেন, অর্থাৎ ওই জিনিসটা আমি একটু আলাদা খাতায় যদি বুঝাই দিই আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে, এক্স কমা এক্স এর অন্তগুণন এর উপরে আবার বার আছে, কারণ আমরা কি জানি এই এক্স এখানকার যে এক্সটা এইটাকে যদি আমরা প্রথমে লিখি, আর এখানে যে এক্সটা এইটাকে যদি আমরা পরে লিখি, তাহলে কি হয়, বারটা উঠে যায় আর এখানে অন্তর্গুণনটা কিন্তু হবে। তার মানে বিষয়টা বললাম, দেখেন এক্স কমা এক্স এর অন্তর্গুণন এর উপরে বার আছে, এটা সমান কি হবে, এই এক্সটাকে সামনে লিখলাম, এখানকার এক্সটাকে পরে লিখলাম, সেই ক্ষেত্রে বারটা উঠে গেল, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, আর এই যে নর্মটা উঠে গেলে এখানে আপনার মানে এই যে অন্তর্গুণনটা উঠে গেলে এখানে আপনার ডাবল মডুলাস হবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর নর্মটা উঠে গেলে ডাবল মডুলাস হবে। এই হলো বিষয়। তো এখন এখানে দেখেন, এখানে জাস্ট একবারে করা হয়েছে যে এক্সটাকে সামনে আর এই এক্সটাকে পরে, সেই ক্ষেত্রে আপনার বারটা কিন্তু উঠে গেল, এক্স আর এক্স গুণ করলে এস স্কোয়ার হবে, অন্তগুণনটা উঠে গেলে নর্ম হয়ে যাবে। এর পরেরটাতে যান, পরেরটাতে আপনার যে কাজটা করা হয়েছে সেটা হলো, এখানে একটু খেয়াল করেন, এই যে মাইনাস আলফা রয়েছে, এই মাইনাস আলফাটাকে আমরা বাইরে লিখবো, তাহলে মাইনাস আলফা হলে এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, আলফার উপর কি আছে, বার আছে, এজন্য হলো এখানে আলফা বার, আর এখানে থাকলো হচ্ছে সেই ক্ষেত্রে ওয়াই কমা এক্স, কারণ এক্সটাকে যদি আমি সামনে লিখি ওয়াইটাকে যদি পরে লিখি বারটা কিন্তু উঠে যাবে, এজন্য বারটা এখানে নাই। এরপর আবার এই যে মাইনাস আছে মাইনাস, এখানে আলফা আছে আলফা, এক্স কমা ওয়াই বার আছে, এই যে এক্স কমা ওয়াই এর উপর বারে দেওয়া রয়েছে, প্লাস এখানে আলফা আলফা বার রয়েছে, আমরা কি জানি, জেড এর মডুলাসের উপর স্কোয়ার সমান জেড জেড বার, এগুলো আমরা ফার্স্ট ইয়ার থেকেই পড়ে আসতেছি, ফান্ডামেন্টাল সাবজেক্টে আছে, কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টে আছে, ঠিক আছে। তাহলে জেড এর মডুলাসের উপর স্কোয়ার সমান জেড জেড বার, তাহলে এখানে আলফা আলফা বার সমান কি হবে, আলফা এর মডুলাসের উপর স্কোয়ার, এখানে একইভাবে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, অন্তগুণনটা উঠে গেলে কি হয়ে যাবে, নর্ম হয়ে যাবে। আর এখানে তো যেটা বললাম, এই যে বারটা উঠে যাওয়ার কন্ডিশনটা কি, ওয়াইটা সামনে আসবে, এই ওয়াইটা পরে যাবে, যেহেতু সেম জিনিস অটোমেটিক বারটা কিন্তু উঠে গেল। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ ক্লিয়ারলি বুঝছি, সমস্যা নেই। এর পরের পেজে দেখেন, আমরা ধরে নিব, ধরি আলফা সমান হলো এক্স কমা ওয়াই এর অন্তগুণন, নিচে হলো ওয়াই কমা ওয়াই এর অন্তগুণন, তাহলে সমান কি হবে, উপরে এক্স কমা ওয়াই এর অন্তগুণন থাকলো, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে, আর এই যে অন্তগুণন উঠে গেলে নর্ম হয়ে যাবে। এখন তাহলে বলতে আমার এখানে আমরা কি মান পাইছি যদি একটু খেয়াল করেন, এই যে জিরো লেস দ্যান ইকুয়াল এইটা সমান আমরা কিন্তু পাচ্ছি, তার মানে এইটা যদি আমরা সরাসরি এখানে বা দিয়ে লাইনটা লিখি, তাহলে জিরো লেস দ্যান ইকুয়াল আমাদের এই মানটা কিন্তু আমরা পাচ্ছি, এই মানটা, এই মানে এখানে যেখানে আমরা
এক্স এর নর্মের উপর স্কয়ার লাগলো মাইনাস, এখানে কি ছিল আপনারা বইতে দেখবেন আলফা আছে, আলফা এই আলফা বার দিয়ে সেই ক্ষেত্রে অসীমটার কিছু করতে হবে, ওই কি হবে মানে কমা ওয়াই এর অনুপাতের উপর কি হয়ে যাবে আর হয়ে যাবে x কমা y হবে। এখানে এই y এর নরমের উপর এই যে x কমা y এর উপর গেল ওই এর নরমের উপরে x কমা y অন্তরণ সেটা লিখলাম মাইনাস ছিল মাইনাস লিখে দিলাম, তারপর আলফা ছিল আপনারা বসে থাকেন তাহলে এরপর ছিল আলফা এর মান x কমা y এর অন্তগুণ নিতে ছিল y এর নরমের উপরে, এবার আমরা ছিল x কমা y বাদ তাই থাকবে, এরপর প্লাস দিয়েছিল আলফা এর মডুলার উপরে আলফা এর মডুলার উপরে স্কয়ার, ঠিক আছে দেখেন আলফা এর এই যে এখানে আলফা এর এটার মডুলাস করে দিবেন এবং এর উপরে স্কয়ার যদি করে দেন সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এটা মডুলাস হয়ে যাবে, সেই ক্ষেত্রে শুধু উপরে মডুলাস হবে, এখানে তো ডাবল মডুলাস আছে, এটা অন্য কোনো ভাবে পরিবর্তন হওয়ার সুযোগ নাই এবং স্কয়ারটা কিন্তু উপরে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখেন x কমা y এর অন্তগুণের মডুলাসের উপরে এই যে স্কয়ার দিয়ে দিলাম, এখানে y এর নরমের উপর স্কয়ার আবার স্কয়ার হলো, সেই ক্ষেত্রে 2 আর 2 হলে 4 হবে, আর এই y নরমের উপর স্কয়ার আছে সেটা এখানে বসাই দিলাম, এই হলো বিষয়। এখন এরপরে দেখেন 0 লেস দ্যান ইকুয়াল x এর নরমের উপর স্কয়ার মাইনাস হলো এখানে কি, এখানে দেখেন আমরা সূত্র কি জানি যে z এর মডুলাস এর উপরে স্কয়ার সমান জানি z z বার, এই সূত্রটা একটু খেয়াল করেন। এখানে আমার কি আছে x কমা y এর z বার সমান লেখা যাবে z এর মডুলাস উপরে স্কয়ার, তাহলে এখানে z এর মান কত x এর অন্তগুণন এই মডুলাসের উপরে স্কয়ার, নিচে যা আছে তাই থাকবে, এরপরে মাইনাস আছে মাইনাস দেন, এখানে x দেখেন এইটা হলো z এটা হলো z বার, এইটা হলো z এটা হলো z বার, তাহলে z আর z বার মিলে z এর মডুলাসের উপরে স্কয়ার, নিচে হলো y এর নরমের উপরে স্কয়ার, এরপরে প্লাস আছে প্লাস দেন, এখানে যা আছে তাই দেন, শুধুমাত্র কি হবে এখানে যে y এর নরমের উপর 4 আছে, এখানে y এর নরমের উপরে স্কয়ার থেকে একটা কাটা যায় গিয়ে এখানে y এর নরমের উপরে স্কয়ার কিন্তু হবে, এই পর্যন্ত বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছি। এখন এরপরে যান 0 লেস দ্যান ইকুয়াল x এর নরমের উপরে স্কয়ার মাইনাস ওই এলএনটা তো আমরা বুঝলাম, এরপরে যান 0 লেস দ্যান ইকুয়াল x এর নরমের উপরে স্কয়ার, এরপরে মাইনাস x কমা y এর অন্তগুণনের মডুলাসের উপরে স্কয়ার, নিচে y এর নরমের উপরে স্কয়ার, এইটা মাইনাস মান প্লাস মান কি হয়ে যায় কাটা যায়, সেম মান মাইনাস মান প্লাস মান কাটা যায়। এরপরে যান 0 লেস দ্যান ইকুয়াল এর নিচে কিছু মানে 1 আছে, 1 আর y এর নরমের উপরে স্কয়ার, এর লসাগু নিলে y এর নরমের উপরে স্কয়ার পাবেন, কারণ এই লসাগু দিয়ে যখন আপনি দেখেন এই লসাগু দিয়ে যখন এইটাকে 1 দিয়ে ভাগ করলে এটাই পাবো, এটা দিয়ে অর্থাৎ এখানে ভগ্নাংশের যোগ করে দিবেন, যোগ বিয়োগ যেভাবে করে, তাহলে সেই ক্ষেত্রে এখানে x এর নরমের উপরে স্কয়ার, এখানে পাবেন হচ্ছে y এর নরমের উপরে স্কয়ার মাইনাস, অর্থাৎ এই জিনিসটা আরো সহজ হবে যখন আপনি y এর নরম এর উপর স্কয়ার তার উভয় পাশে গুণ করে দেন, তাহলে 0 এর সাথে y এর নরমের উপর স্কয়ার দিয়ে গুণ করলে 0ই হবে, লেস দ্যান ইকুয়াল x এর নরমের উপর স্কয়ারের সাথে y এর নরমের উপর স্কয়ার গুণ করলাম মাইনাস, এখানে যখন গুণ করে দিব তখন উপরে নিচে এই মানটা কাটা গিয়ে এখানে থাকবে x কমা y এর নরমের মডুলাসের উপর স্কয়ার। কারণ এই যে মাইনাস মানটা, এই মাইনাস মানটা যদি আমরা অসমতার বাম পাশে নিয়েছি সেটা প্লাস হয়ে গেল, এখানে থাকলো লেস দ্যান ইকুয়াল, এখানে থাকলো x এর নরমের উপর স্কয়ার y এর নরমের উপর স্কয়ার, সুতরাং আমরা কি পাইলাম, এখন উভয় দিকে যদি আমরা কি করি স্কয়ারটা, এই স্কয়ারটা এদিকে গেলে রুট হবে, সাপোজ এখানে এইটাকে যদি আপনি z ধরেন, z এর উপর স্কয়ার লেস দ্যান ইকুয়াল, সাপোজ ধরেন এখানে আপনার আছে x এর উপরে স্কয়ার y এর উপর স্কয়ার, এইভাবে আছে, তাহলে z লেস দ্যান ইকুয়াল এখানে রুট হয়ে যাবে, রুট x স্কয়ার রুট y স্কয়ার, এইভাবে আমরা লিখতে পারবো, স্কয়ার রুটে কাটা গিয়ে শুধু xy হবে, এই রকমের x এর নাম y এর নাম, অর্থাৎ প্রত্যেকটারে স্কয়ার গুলো কাটা গেছে, ঠিক আছে। তাহলে x কমা y এর অন্তগুণনের মডুলাস লেস দ্যান ইকুয়াল x এর নাম y এর নাম, এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, প্রমাণিত কিন্তু হয়ে গেল, কোশি সহর্যের অসমতা হলো এটাই। এই ম্যাথটা বুঝছেন কিনা দেখেন, এই ম্যাথটা বুঝলে এরপরে 3টা থিওরি রয়েছে, 3টা থিওরি আপনারা নিজেরাই করতে পারবেন, যদিও আমি করাই দিব, তো বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছি তো।
এখন দেখেন ত্রিভুজ অসমতা যদি এক্স একটি অন্তগুণন জগৎ হয় এবং এক্স আর ওয়াই যদি এই যে এক্স এর উপাদান হয় তাহলে আমার এই জিনিসটা প্রমাণ করতে হবে। এটাই হলো ত্রিভুজের অসমতা। এটা কি ত্রিভুজের অসমতা। আমরা প্রমাণে যাই। দেওয়া আছে এক্স এর একটি অন্তগুণন জগৎ, সেটা হলো এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। ওই যে পূর্বের ন্যায় আমরা এখানে কি করবো, এক্স প্লাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার সমান কি লেখা যাবে, আমরা যে সূত্রটা পড়ে আসলাম, এই যে সূত্রটা বললাম এখানে আমি লিখে দিচ্ছি, এক্স এর নর্মের উপরে স্কোয়ার সমান কি হবে, এটাকে লেখা যাবে অন্তগুণন এক্স কমা এক্স। যে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, অন্তগুণনটা উঠে গেলে সেটা নর্মে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে এক্স এর জায়গায় শুধু কি আছে, এক্স প্লাস ওয়াই আছে, এর নর্মের উপর স্কোয়ার সমান কি এক্স কমা এক্স এর অন্তগুণন। এটা কিন্তু সূত্র একটা, আমি শুরুর দিকে এটা শিখিয়ে দিচ্ছি, এই যেখানে কিন্তু লেখা আছে। এই সূত্রটাই কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা থিওরিয়ান্সে এই সূত্রটা প্রয়োগ হবে। তাহলে কিন্তু আমরা এটা লিখতেই পারি, ঠিক আছে। এখন এরপরে দেখেন এক্স প্লাস ওয়াই, এই যে এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এটাকে একটা ধরেন, এইটার সাথে এক্স এর গুণ আবার ওয়াই এর সাথে এইটার গুণ। তাহলে এক্স এর সাথে যখন এটা গুণ করবেন এক্স কমা এক্স প্লাস ওয়াই, আর এখানে তো অন্তগুণন আছে, অন্তগুণন দিয়ে দিলাম, প্লাস ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ করলে এই যে ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এর অন্তগুণ। এখন এক্স প্লাস ওয়াইটাকে সামনে এক্সটাকে পরে, তাহলে কি হয়ে যাবে, বার হয়ে গেল, প্লাস এখানে এক্স প্লাস ওয়াইটা সামনে ওয়াইটা পরে, এটা বার হয়ে গেল। আমি তেমন বুঝাবো না কারণ এই নিয়মগুলো বারবার বুঝাইলাম। তো এরপরে দেখেন এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স, এই যে এক্সটা গুণ করে দিতে হবে, এই এক্সটা কি এক্স এর সাথে একবার গুণ ওয়াই এর সাথে একবার গুণ, তাহলে এই যে এক্স এর সাথে গুণ করলে এক্স কমা এক্স এর অন্তগুণন, এরপর প্লাস যে প্লাস দেন, ওয়াই এর সাথে এক্স গুণ করলে ওয়াই কমা এক্স, ঠিক আছে, এর উপর বার আছে, বার তো থাকবেই, প্লাস এখানে এক্স এর সাথে ওয়াই গুণ, তাহলে এক্স কমা ওয়াই, প্লাস এই যে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই কমা ওয়াই, ঠিক আছে। এই বারটা দুইটার উপরে আছে, আমরা আলাদা করে দিব, এক্স কমা এক্স এর অন্তগুণনের উপর বার প্লাস ওয়াই কমা এক্স এর অন্তগুণনের উপর বার, প্লাস এই যে এখানেও ভাগ করে দিব, এক্স কমা ওয়াই এর উপরে বার, ওয়াই কমা ওয়াই এর উপরে বার। এরপরে দেখেন এক্স কমা এই যে এক্সটাকে আমরা সামনে দিলাম, এই এক্সটাকে পরে, সেই ক্ষেত্রে বারটা কিন্তু উঠে গেল, ঠিক আছে, সেই ক্ষেত্রে বারটা উঠে যাবে, প্লাস এই এক্সটাকে সামনে ওয়াইটাকে পরে, বারটা কি হয়ে গেল, উঠে গেল, প্লাস এখানে যা আছে তাই, এজন্য বারটা ওঠে নাই, প্লাস এখানে ওয়াইটাকে সামনে এই ওয়াইটাকে পরে, সেই ক্ষেত্রে বারটা কিন্তু আমাদের উঠে গেল। এরপরে যান, আমরা এটা কি সমান পাচ্ছি, এক্স প্লাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ার সমান, এটা সমান কি হবে, এক্স কমা এক্স, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, অন্তগুণনটা উঠে গেলে নর্ম হবে, এই যে কন্ডিশন বা যে সূত্র সেটা। এরপরে প্লাস দেন, এখন আমরা সূত্র জানি জেড প্লাস জেড বার, জেড প্লাস জেড বার সমান কি হয়, টু রিয়েল পার্ট অফ জেড, টু রিয়েল পার্ট অফ জেড, জেড প্লাস জেড বার। এইটাকে আপনি জেড ধরেন আর এটাকে আপনি জেড বার ধরেন, তাহলে জেড প্লাস জেড বার সমান টু রিয়েল পার্ট অফ জেড, জেডের জায়গায় কি আছে, এক্স কমা ওয়াই এর অন্তগুণন, প্লাস এখানে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে, আর অন্তগুণনটা উঠে গেলে নর্ম হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখেন এক্স প্লাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার, এখন এই যে এটা লেস দেন ইকুয়ালটা লেস দেন ইকুয়াল হলো কেন, কারণ হলো টু রিয়েল পার্ট অফ জেড লেস দেন ইকুয়াল হয় টু জেড এর মডুলাস, টু জেড এর মডুলাস। তাহলে এখানে আমার লেস দেন ইকুয়াল হওয়ার কারণ হলো টু রিয়েল পার্ট অফ জেডটাকে আমরা টু জেড এর মডুলাস আকারে লিখছি, টু জেড এর মডুলাস আকারে লিখছি। তাহলে এখানে এক্স এর নর্মের উপরে স্কোয়ার প্লাস হলো টুটা থাকলো রিয়েল পার্ট অফ জেড, এই যে টু রিয়েল পার্ট অফ জেড লেস দেন ইকুয়াল টু জেড এর মডুলাস, তাহলে এখানে তো লেস দেন ইকুয়াল দিলামে, টু জেড এর মডুলাস, জেড এর জায়গায় আছে এক্স কমা ওয়াই, এর হবে মডুলাস, প্লাস এখানে ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার লেস দেন ইকুয়াল কি হবে, দেখেন এটা এ স্কোয়ার প্লাস, এখানে যদিও টোয়াইস এ ভি নাই তবু এটাকে ধরে নেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস হলো বি স্কোয়ার, তাহলে এটাকে কি লেখা যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার। এইটা হলো কোশি-সোয়ার্জের অসমতা, ঠিক আছে, কোশি-সোয়ার্জের অসমতা থেকে এটা আমরা লিখতে পারবো। অথবা আপনারা এভাবেই মনে রাখবেন যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, যদিও এখানে টোয়াইস এ টু আছে এ বি নাই, কিন্তু এক্স কমা ওয়াই এর যে অন্তগুণনের মডুলাস এটাকে ভাঙলেই কিন্তু এ বিটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারটা লিখতে পারবো। এবং এখানে কোন অসমতা, কোশি-সোয়ার্জের অসমতা। এরপরে দেখেন উভয় পাশের স্কোয়ার স্কোয়ার কাটা গেলে এক্স প্লাস ওয়াই এর নর্ম লেস দেন ইকুয়াল এক্স এর নর্ম প্লাস ওয়াই এর নর্ম আমরা পাবো। এটাই হলো আপনার ত্রিভুজের অসমতা, বুঝছেন কিনা দেখেন। বুঝছি। এখন এরপরে যান, প্রত্যেকটা কিন্তু সেম নিয়মের হবে, এই জন্য একটা বুঝলে এগুলো পারার কথা নিজেরাই, তবু আমি করে দিচ্ছি। দেখেন এরপরে সামন্তরিক সূত্র বা সামন্তরিক অভেদ, এটা আর কি সূত্রটা বা এটা উপপাদ্যটা, যদি এক্স ও ওয়াই কোনো হিলবার্ট জগতের ভেক্টর হয় তবে প্রমাণ করতে হবে এই জিনিসটা।
এটাকেই মূলত হচ্ছে সামান্তরিক সূত্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রমাণে যাই। আপনাদের কিন্তু যদি পরীক্ষায় আসে যে সামান্তরিকের সূত্রটা বর্ণনাও প্রমাণ করো, সেই ক্ষেত্রে কিন্তু বর্ণনাটাও মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা কি এক্স প্লাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ার সমান 2x এর নর্মের উপর স্কোয়ার প্লাস 2y এর নর্মের উপর স্কোয়ার। তাহলে আমরা মনে করি এক্স একটি হিলবার্ট জগৎ, এক্স আর ওয়াই হলো এক্স এর উপাদান। সেই ক্ষেত্রে আমরা কি পাই, চিত্রটা মন চাইলে দিবেন, না চাইলে নাই, যেহেতু প্রশ্নে আমাদের কিন্তু চিত্রের কথা কোনো বলে নাই। তাহলে এখানে আমরা প্রথমত এক্স প্লাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ারের মান বের করব, এরপরে এক্স মাইনাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার এই মানটা বের করব, করার পর যোগ করে দিব দুইটা, তাহলে দেখবেন এই মান মিলে যাবে। তাহলে এই এক্স প্লাস ওয়াই নর্মের উপর স্কোয়ার আমরা কি জানি, এক্স এর নর্ম উপরে স্কোয়ার থাকে, এটা কি হয়, এই মডুলাস ডাবল মডুলাস এই অন্তগুণ হয়, আর এক্স স্কয়ার কারণ x * x হয়। তাহলে এখানে কি হবে, x প্লাস y এর নর্মের উপর স্কয়ার সমান কি হবে, ডাবল মডুলাস উঠে গেলে মানে অন্তগুণন হয়ে গেল, x প্লাস y এর উপর স্কয়ার থাকার কারণে সেটা দুইবার হবে, x প্লাস y x প্লাস y। এরপর x এর সাথে কি হবে, এইটাকে একটা ধরবেন, এইটার সাথে x গুণ আবার এইটার সাথে y গুণ, তাহলে x, x প্লাস y। এরপর প্লাস দেন y এর সাথে কি গুণ হবে, x প্লাস y। এরপরে x প্লাস ওয়াইটা সামনে এক্সটা পরে গেলে এর উপর বার চলে আসবে, প্লাস x প্লাস ওয়াইটা সামনে ওয়াইটা পরে গেলে এর উপর বার চলে আসবে। এরপরে যান x প্লাস ওয়াই, এখানে কি আছে দেখেন, এক্সটা কি করতে হবে এখন, x প্লাস x এর সাথে গুণ করতে হবে y এর সাথে, তাহলে x এর সাথে যখন করবো x, x, y এর সাথে যখন করবো y, x, এরপর প্লাস, সবগুলোই কিন্তু প্লাসে হবে, আমি ওগুলো না বলি। আবার এখানে y এর সাথে মানে x এর সাথে y একবার গুণ, y এর সাথে y, তাহলে x, y, 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 এই যে x, y, 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 এবং বার থাকার কারণে সবগুলোতে বার দিয়ে দিবেন। এরপরে আমরা কি জানি যে a প্লাস b যদি বার থাকে এটাকে লেখা যায় a বার প্লাস b বার, ঠিক আছে। তাহলে এখানে আমরা ওইভাবে লিখবো x, x এর অন্তগুণনের উপর বার প্লাস y, x এর অন্তগুণনের উপর বার প্লাস x, y এর অন্তগুণনের উপর বার প্লাস y, y এর অন্তগুণনের উপর বার। এখন দেখেন এক্সটাকে সামনে এই এক্সটাকে পরে নিলে কি হয়ে যাবে, বারটা উঠে যাবে, এক্সটা সামনে ওয়াইটা পরে নিলে বারটা উঠে যাবে, প্লাস এখানে ওয়াইটার সামনে এক্সটাকে পরে নিলে বারটা উঠে যাবে, প্লাস এখানে ওয়াইটাকে সামনে ওয়াইটাকে পরে নিলে বারটা উঠে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ার সমান এক্স আর এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, অন্তগুণনটা উঠে গেলে সেটা নর্ম হয়ে যাবে, প্লাস এখানে x, y থাকলো প্লাস y, x ও থাকলো, প্লাস y আর y গুণ করলে y এর উপর স্কয়ার, অন্তগুণন উঠে গেলে নরম হয়ে যাবে, এটাকে 1 নম্বর সমীকরণ। এখন যখন এখানে x মাইনাস হয়ে যাবে অনুরূপে, আমরা আর বের করব না, শুধু অনুরূপে দিয়ে দিবেন, মাইনাস বসালে কি হবে, x মাইনাস y এর নরমের উপর স্কয়ার সমান কি হবে, x এর নরমের উপর স্কয়ার, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, কিন্তু এই প্লাসটা প্লাসেই থাকবে। যেমন আমরা একটা সূত্র, যদি এই সূত্রটা একটু খেয়াল করেন, a প্লাস b হোল স্কয়ার সমান কি হয়, a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস হলো বি স্কোয়ার। আবার a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হয়, যে a স্কোয়ার মাইনাস এখানে টোয়াইস এ বি আছে, তার মানে কি এ বি মাইনাস এ বি, কিন্তু তাই তো যোগ করে যে মানে কি হয়, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস হয় আমার বি স্কোয়ার। তো এই যে বি স্কোয়ারের সামনে কিন্তু প্লাসই থাকে, এটা কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানেও কিন্তু ওই সূত্রটাই, যে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার সবগুলো প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার। এরপরে কি a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস হবে এবার টোয়াইস এ বি প্লাস হলো বি স্কোয়ার, বোঝা গেল। এটা 2 নম্বর সমীকরণ। এক আর 2 যোগ করলে কি হবে, এক্স প্লাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ার, এই যেটা দিয়ে দিলাম, প্লাস এক্স মাইনাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ার, এই যেটা দিয়ে দিলাম। মানে এখানে এক্স এর নর্মের উপর স্কোয়ার, এখানে এক্স এর নর্মের উপর স্কোয়ার, একটা যোগ করলে দুইটা এক্স এর নর্মের উপর স্কোয়ার হবে। এটা প্লাস মান এটা মাইনাস মান কাটা যাবে, এটা প্লাস মান এটা মাইনাস মান কাটা যাবে। এখানে ওয়াই এর নর্মের উপর স্কোয়ার, এখানে ওয়াই এর নর্মের উপর স্কোয়ার, একটা যোগ করলে দুইটা ওয়াই এর নর্মের উপর স্কোয়ার হবে। এই হলো উপপাদ্যটার প্রমাণ, বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে দেখেন উপপাদ্য নম্বর 4 বলা হচ্ছে মেরুকরণ অভেদ যদি এক্স ও ওয়াই অন্তগুণন জগৎ এক্স এর যে কোনো দুইটি উপাদান হয় তবে প্রমাণ করতে হবে। এখানে যে জিনিসটা দেওয়া রয়েছে সেটা, তো আমরা এটা প্রমাণে যাই। যে যেহেতু এক্স একটা অন্ত জগৎ, প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে এক্স একটা অন্ত জগৎ, তার দুইটা উপাদান থাকবে এক্স ওয়াই। আচ্ছা, তাহলে সুতরাং আমরা পাই ওই সেম নিয়মে এক্স প্লাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ার, এই অংশটুকু আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। দেখেন
হ্যাঁ পারবো। হ্যাঁ, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার দিয়ে আপনারা মান বের করলেন, অনুরূপে শুধু এখানে এক্স মাইনাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার। আমরা যে সামান্তরিকের সূত্রটা পড়ে আসলাম হুবহুব ওই সূত্রটাই কিন্তু এখানে এই পর্যন্ত। এখন আবার দেখেন আমাদের যেহেতু এখানে দুইটা পার্ট রয়েছে, কি আছে দুইটা পার্ট, কি কি আছে, এক্স, দেখেন এই যে এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই নর্মের উপরে স্কোয়ারের মান বের করতে হবে, এক্স মাইনাস আই ওয়াই নর্মের উপরে স্কোয়ারের মানটা গুণ করতে হবে, মানে বের করতে হবে। এই দুটো মানও এখানে ওই যেভাবে সেভাবেই কিন্তু বের করা হয়েছে, এখানে তেমন কোনো পরিবর্তন নাই বা আই থাকার কারণে ভয়ের কোনো কারণ নাই। দেন এক্স প্লাস আই ওয়াই এর নর্মের উপর স্কোয়ার সমান কি হবে, আমরা সূত্র জানি এক্স এর নর্মের উপর স্কোয়ার সমান হয় অন্তগুণন এক্স কমা এক্স। তাহলে এখানে যদি এক্স প্লাস আই ওয়াই নর্মের উপরে স্কোয়ার এর মানটা কিন্তু বের করতে হবে, তাহলে এটাকে এক্স ধরেন, তাহলে কি হবে এক্স কমা এক্স, আর এই যে ডাবল মডুলাস উঠে গিয়ে অন্তগুণন বসলো, এক্স এর সাথে এক্স প্লাস আই ওয়াই গুণ, আবার আই ওয়াই এর সাথে এক্স প্লাস আই ওয়াই গুণ, এই তো। এরপরে এক্স প্লাস আই ওয়াই সামনে এক্সটা পরে, তাহলে কি হয়ে গেল আপনার এখানে বার কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে একইভাবে এখানেও শুধু আইটা বাইরে লেখা হয়েছে, আইটাকে বাইরে লেখা হয়েছে, অর্থাৎ আই ওয়াই তো গুণ আকারে আছে, আমরা শুধু ওয়াইটা গুণ করে দিছি, আইটাকে গুণ আকারেই রেখে দিছি। তাহলে ওয়াই এর সাথে, আচ্ছা এখানে এক্স প্লাস আই ওয়াইটা সামনে লিখলাম, ওয়াইটাকে পরে লিখলাম, এর কারণে উপরে বার চলে আসলো। এখন এই যে এখানে এক্স এর সাথে এই এক্স এই দুটোকে গুণ, এগুলো আপনারা নিজেরাই কিন্তু পারবেন, আসলে বোঝার তেমন কিছুই নাই এখানে আই। আচ্ছা আমি বুঝাই দিই, যেহেতু আবার আই একটা ঝামেলা আছে। তো এখন এরপরে দেখেন এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স কমা এক্স প্লাস আই ওয়াই এর সাথে এক্স গুণ করলে আই ওয়াই কমা এক্স প্লাস এখানে আই আছে, আইটা থাকলো, যেহেতু আইটা গুণ আকারে আছে এর জন্য থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স কমা ওয়াই, আই ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে আই ওয়াই কমা ওয়াই। এরপরে যান এক্স কমা এই যে বারটাকে ভাগ করে দেওয়া হলো, এক্স কমা এক্স এর উপরে বার প্লাস হলো আই ওয়াই কমা এক্স এর উপরে বার প্লাস আইটা গুণ আকারে আছে, তো তাহলে আইটা এখানেও এটার সাথেও গুণ হবে এটার সাথেও গুণ হবে, গুণ করে দেন আই এটার সাথে গুণ, এই যে আই এটার সাথে গুণ এক্স কমা ওয়াই এর অন্তগুণন, এর উপর বারটাকে ভাগ করে দেওয়া হলো প্লাস এই আইটা আবার এটার সামনেও যাবে, আর এখানে আই ওয়াই কমা ওয়াই এর উপরে বার। এরপরে যান এই যে এক্সটাকে সামনে এই এক্সটাকে পরে, সেই ক্ষেত্রে বারটা উঠে গেল। এখানে এই যে আই আছে আইটা আমরা আলাদা করে লিখবো, আই এর উপর বার থাকার কারণে এই যে আই বার হয়ে গেল, আর এখানে হলো ওয়াই কমা এক্স আছে, এই যে ওয়াই কমা এক্স এর উপরে বার প্লাস আইটা থাকলো, ওয়াইটাকে সামনে এক্সটাকে পরে লিখলে বারটা উঠে গেল প্লাস এখানে একটা আই আছে, এই যে আইটা যদি আমরা বাইরে লিখি তো এই আই এর উপরে কিন্তু বার আছে, তাহলে এই যে আই বার, আর এখানে ওয়াই কমা ওয়াই থাকলো, ঠিক আছে, ওয়াই কমা ওয়াই এর উপর বার। আচ্ছা এখন এরপরে যান এক্স কমা এক্স, এখন এই যে আইবার সমান হলো মাইনাস আই, আইবার সমান কি এখানে ক্যালকুলেশন করে দেওয়াই হয়েছে, আইবার সমান মাইনাস আই, আপনারা সরাসরি মুখস্থ করে রাখবেন যে আইবার সমান হলো মাইনাস আই। তাহলে আইবারের জায়গায় এই যে মাইনাস আই বসাইলাম, এক্সটাকে সামনে ওয়াইটাকে পরে বারটা উঠে গেল প্লাস এখানে আই থাকলো, এক্সটাকে এখানে ওয়াই এক্স আছে, এই যে ওয়াই কমা এক্স প্লাস এখানে আই আর আইবার, দেখেন আই আর আইবারের মানটা কিন্তু বের করতে হবে, আই আইবার সমান কি হবে, আই থাকলো আইবার মানেও হলো মাইনাস আই, তাহলে সেই ক্ষেত্রে কি হলো আমার মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ইন্টু মাইনাস ওয়ান সমান কিন্তু প্লাস ওয়ান আমরা পাচ্ছি। তাহলে এখানে আই আর আইবার এখানে প্লাস, এখানে তো এমনিতেই একটা ওয়ান আছেই, দেয়া না দেয়া সমান, ঠিক আছে, আর এখানে ওয়াইটাকে সামনে এই ওয়াইটাকে পরে লিখলে বারটা উড়ে গেল। তাহলে এক্স প্লাস আই ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার সমান এখানে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এখানে হুবহু বসানো হলো, এটাকে 3 নম্বর সমীকরণ। অনুরূপে এক্স মাইনাস আই ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার কি হবে, এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর শেষের যে প্লাস সেটা কিন্তু প্লাসে থাকবে, 4 নম্বর সমীকরণ। এরপরে 1 নম্বর সমীকরণের সাথে মাইনাস করতে হবে 2 নম্বর সমীকরণ, এবং এরপরে প্লাস করতে হবে 3 নম্বর সমীকরণ, কিন্তু 3 নং সমীকরণের সাথে আই গুণ করে দিবেন। এরপরে আবার 4 নং সমীকরণটা মাইনাস করতে হবে, কিন্তু তার সাথেও আই গুণ হবে। যদি বলেন কেন গুণ হবে কিভাবে বুঝবো আমরা, দেখেন এক্স প্লাস আই ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার কিন্তু আই গুণ আকারে আছে, এবারে এক্স মাইনাস আই ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার তার সাথেও আই গুণ আকারে আছে, তাহলে অবশ্যই মিলাতে গেলে আমার এখানে আই গুলো গুণ করে দিতে হচ্ছে। তো এইভাবে গুণ করে দিবেন, জাস্ট মানগুলো কিন্তু এক্স প্লাস আই ওয়াই মানে এক্স প্লাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার যে মান আছে হুবহুব দেখে দেখে বসাবেন, মাইনাস দিয়ে মাইনাসটা কিন্তু এই এক্স মাইনাস আই ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার যখন বসাবেন অবশ্যই সতর্কতার সাথে বসাতে হবে, কারণ প্রত্যেকটা মানের সাথে মাইনাস গুণ করে বসাতে হবে। তো এইভাবে আসলে এগুলো বোঝানোর কিছু নেই, যেহেতু পড়াশোনার শেষ পর্যায়ে আমরা এগুলোতে নিজেরাই কিন্তু পারবেন। তো বসানোর ফলে দেখবেন প্লাস মাইনাস মানে কিছু কাটা যাবে, কিন্তু এই মানগুলো কাটা যাবে না। একটা এই যে এখানে একটা দুইটা এর সামনে কিন্তু প্লাস আছে, এরপরে এই যে একটা তিনটা, এই একটা চারটা, এই চারটা মান কাটা যাবে না, বাকি সব মান কি হয়ে যাবে কাটা যাবে প্লাস মাইনাস হয়ে।
তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা আমরা যোগ করে দিলাম, কি মান যোগ করলাম, এক্স কমা ওয়াই এর অন্তগুণন। তাহলে এই যে এক্স কমা ওয়াই এর অন্তগুণন, এখন দেখেন এক্স কমা ওয়াই এর অন্তগুণনটা আমি রেখে দিলাম, এই 4টা বাম দিকে আসলে কি হয়ে যাবে, এটার সাথে 1/4 হয়ে যাবে, এই মানটাকে ডান দিকে লিখছি 1/4 ইন্টু এখানে যা আছে হুবহুব লিখে দিলে এটাই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। ম্যাথটা বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছি। আচ্ছা আচ্ছা, আমরা এই পর্যন্ত দেখলাম, দেখার পরে এর পরের যে থিওরিয়াম, সরি এই পর্যন্ত আমরা কিন্তু দেখলাম, দেখার পরে 4 নাম্বার মানে হলো 3 নম্বর উপপাদ্য পর্যন্ত, 4 নম্বর উপপাদ্য পর্যন্ত আমরা দেখলাম। এরগুলো 5 নম্বর উপপাদ্যটা আমাদের পড়ার দরকার নেই, কোনো সালেই আসে না এটা। 6 নম্বর উপপাদ্য যেটা রয়েছে সেটা আমরা পড়বো, 7 নাম্বারটাও পড়বো, 8 নম্বর উপপাদ্য পড়বো, 10 নাম্বারটা পড়বো। তো এগুলো আমি পরের লেকচার আলোচনা করবো ইনশাল্লাহ, যেহেতু আজকে ওগুলো শুরু করলে শেষ করা সম্ভব হবে না, এজন্য আরো কিছু এখান থেকে উপপাদ্য আমরা আলোচনা করে নিই, যাতে পরের লেকচারটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারি। সেই জন্য এখন দেখেন উপপাদ্য নাম্বার যেটা 11 রয়েছে সেটা আমরা একটু আলোচনা করি। বলা হচ্ছে যদি হিলবার্ট জগৎ এক্স এর টি একটা সীমায়িত রৈখিক অপারেটর হয়, তাহলে টি কমা এস বিলংস টু বিটা অফ এক্স এবং আলফা বিলংস টু সি। এর জন্য প্রমাণ করতে হবে, এখানে অনেকগুলো ম্যাথ রয়েছে বা থিওরিয়ামস রয়েছে, তার মধ্যে আমরা পড়বো হচ্ছে 5 আর 6 নাম্বার, কারণ এই দুটাই আমাদের বিগত সালগুলোতে আছে। এখানে 5 নাম্বার আছে টি ডাবল স্টার সমান টি, আর এখানে 6 নাম্বার আছে টি স্টার এর নর্ম সমান টি এর নর্ম, এই দুটো আমরা দেখাবো। তো প্রথমে আমরা 5 নাম্বারটা একটু আলোচনা করি। তো আলোচনা করতে গেলে আমাদের সূত্রটা কিন্তু একটা জানতে হবে, সেই সূত্রটা কি, যে টি এক্স কমা ওয়াই এর অন্তর্গুণন সমান আমরা এটাকে লিখতে পারবো, দেখেন এক্সটা এক্স এর জায়গায় থাকবে, কমা কমার জায়গায় থাকবে, টিটাকে ওয়াই এর সাথে লিখলে এটা হয়ে যাবে টি স্টার ওয়াই ওয়াই এর জায়গায় থাকবে এভাবে। এখন আবার যদি আমরা এক্স কমা টি স্টার ওয়াই এইটার সমান আমরা কি লিখতে পারবো একটু খেয়াল করেন, টি স্টারটা এক্স এর সাথে লিখতে গেলে টি স্টার আছে, এর উপর আবার একটা এক্স স্টার হয়ে যাবে, এক্সটা এক্স এর জায়গায় থাকবে, কমা দিয়ে ওয়াই আমরা লিখতে পারবো, এইভাবে কিন্তু হবে আসলে। তো এই যে টি এক্স কমা ওয়াই সমান আমরা কি লিখতে পারতেছি, এক্সটা এক্স এর জায়গায় টিটা যখন ওয়াই এর সাথে লিখতেছি টি এর উপর স্টার হয়ে যাচ্ছে, আবার টি স্টারটা যখন এক্স এর সাথে লিখতেছি সেটা টি ডাবল স্টার হয়ে যাচ্ছে। এই নিয়মটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে 5 নম্বর ম্যাথটা আমরা পারবো। তো নিয়মটা আবার সূত্রটা বুঝছেন কিনা একটু জানা। হ্যাঁ বুঝছি। এখন দেখেন আমরা জানি ওই সূত্রটাই টি এক্স কমা ওয়াই এর অন্তগুণন সমান কি লেখা যাবে, এক্সটা এক্স এর জায়গায় থাকবে, কমা কমার জায়গায় থাকবে, টিটা যখন ওয়াই এর সাথে লিখবো সেটা টি স্টার হয়ে যাবে, ওয়াই ওয়াই এর জায়গায় থাকবে, এটার অন্তর্গুণন। এর পরের লাইনে টি স্টারটা এখন এক্স এর সাথে লিখবো, তাহলে টি স্টার তার উপর স্টার হয়ে যাবে, এক্স এক্স এর জায়গায় থাকবে, ওয়াই ওয়াই এর জায়গায় থাকবে। এখন দেখেন টি এক্স কমা ওয়াই আমার থাকলো, ডান দিকের মানটা বাম দিকে আসলে সেটা মাইনাস হয়ে গেল, টি ডাবল স্টার এক্স কমা ওয়াই সমান আমরা 0 পাবো। এখন এরপরে দেখেন এই যে এটাও অন্তগুণন এটাও অন্তগুণন, ঠিক আছে। তো এই দুটো থেকে ওয়াই আমরা কমন নেব, কি কমন নেব, ওয়াইটাকে কমন নেব, তাহলে কি হবে, এবং এটা দুটাকে কিন্তু অন্তগুণের মধ্যে লিখতে হবে। তাহলে এই যে টি এক্স, এখানে এই যে টি এক্স, এখানকার যে মাইনাস সেই মাইনাসটা, আর এখানে কি আছে টি ডাবল স্টার এক্স, এই যে টি ডাবল স্টার এক্স, আর ওয়াই দুইটা থেকেই আমরা কমন নিছি, এজন্য কমা দিয়ে ওয়াই দেবো, এটার অন্তগুণন সমান 0। এবং এখানে টি ডাবল স্টার দেখেন টি স্টার ফার্স্ট ব্র্যাকেট এর উপর স্টার মানে টি ডাবল স্টার আসলে। এখন এরপরে দেখেন টি এক্স মাইনাস হলো টি স্টার এক্স কমা ওয়াই, এটা কিন্তু নাই। তো এখানে আমরা শুরুর দিকে যে অন্তগুণনের সংজ্ঞাটা দেখছিলাম একটু খেয়াল করেন, এক্স কমা ওয়াই এটা সমান 0 লেখা যাবে কখন, যখন এক্স সমান আমাদের 0 হবে। এবং আমি এখানে কিন্তু বলছিলাম যে এই রকমের এই নিয়মটা আপনাদের জানা আছে কিনা, আমি বলছিলাম শুরুর দিকে যে এক্স কমা এক্স এর অন্তগুণন সমান 0 হবে যদি এবং কেবল যদি এক্স সমান 0 হয়, আর এক্স কমা ওয়াই এর অন্তগুণন সমান যদি, অর্থাৎ এক্স এক্স সেম না হয়ে যদি আলাদা আলাদা হয়, এক্স কমা ওয়াই হয়, সেই ক্ষেত্রে এক্স সমান 0 আমরা লিখতে পারবো এবং ওয়াইটা নট ইকুয়াল 0 হবে। তো এখানে এই কন্ডিশনটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, যেখানে এই যে প্রথমটা এইটা সমান 0 আর এখানে ওয়াই কিন্তু নট ইকুয়াল 0, বা এটা অটোমেটিক আমরা এটা না লিখলেও হবে, ঠিক আছে। এখন এরপরে যান টি এক্স আর এই যে মাইনাস টি ডাবল স্টার এক্স, এটা ডান দিকে গেলে প্লাস হয়ে গেল, উভয় দিকের এক্স এক্স কাটা গেলে টি সমান টি ডাবল স্টার, অর্থাৎ টি ডাবল স্টার সমান টি, এটাই প্রমাণ করার কথা বলছিল, প্রমাণিত হয়ে গেল। ম্যাথটা বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছি।
এখন দেখেন আমরা 6 নম্বরে যাব। 6 নম্বরে আমাদের কি প্রমাণ করার কথা, টি স্টার এর নর্ম সমান টি এর নর্ম, এটা দেখাতে হবে। তাহলে আমরা কি পাই বা আমরা জানি এটা আসলে কি জানি যে টি স্টার এক্স এর নর্মের উপর স্কোয়ার সমান লেখা যাবে। অর্থাৎ এটা কোন সূত্র যদি বলি, সূত্রটা হলো এই রকমের যে এক্স এর নর্মের উপর স্কোয়ার হলে আমরা এটাকে কি লিখতাম, নর্মটা উঠে গেলে অন্তর্গুণন হয়, এক্স এর উপর স্কোয়ার থাকে এক্স ইন্টু এক্স, মানে এক্স কমা এক্স হয়। তো এখানে এক্স বাদ দিয়ে যদি ভিন্ন দুটো হয়, একটা মানে এই যে এক্স এটাকে এক্স এ আপনি ধরেন, এক্স এর নর্মের উপর স্কোয়ার সমান কি হবে, এক্স ইন্টু এক্স এর অন্তর্গুণন। এর পরের লাইনে যান সমান, ঠিক আছে, এর পরের লাইনে আপনি যান, তাহলে এটা কি হবে, এই যে টি স্টার আছে এইটার ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম। টি স্টারটা যখন আমরা এই যে টি স্টার এক্স এর সাথে লিখবো তখন কি হয়ে যাওয়ার কথা, টি ডাবল স্টার হয়ে যাওয়ার কথা। এই যে টিটা যেটা হয়েছে এটা কিন্তু টি ডাবল স্টার হওয়ার কথা, কারণ টি স্টারটা যখন আমরা এই যে টি স্টার এক্স এর সাথে লিখবো তখন কিন্তু এটা সামনে আসতেছে টি ডাবল স্টার হওয়ার কথা, কিন্তু আমরা এখানে প্রমাণ করলাম টি ডাবল স্টার সমান টি হয়, তাহলে এখানে সরাসরি টি বসানো হয়েছে। এখানে আপনি সাইড নোট দিয়ে দিতে পারেন যে টি ডাবল স্টার সমান টি। এই জিনিসটা কি বুঝছেন? একটু কথা বলেন। আচ্ছা, তাহলে আমরা টি লিখলাম আর এই যে টি স্টার এক্স সেটা থাকলো। কথা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা, কি নেটওয়ার্কের সমস্যা নাকি? আচ্ছা, আমি এটা যেটা বললাম সেটা হলো এই যে আমার কি হবে, প্রথমে আগে টি ডাবল স্টার হয়ে যাবে আর এখানে থাকবে টি স্টার এক্স কমা এখানে থাকবে সেই ক্ষেত্রে এক্স। এখন দেখেন টি ডাবল স্টার মানে কি, এই যে আমরা প্রমাণ করলাম টি ডাবল স্টার সমান টি লেখা যাবে, তাহলে এটা হয়ে যাবে টি টি স্টার এক্স কমা হলো এক্স, এই লাইনটা এখানে লেখা হয়েছে। এই এখন বুঝছেন? আচ্ছা, এখন এরপরে দেখেন এই যে টি স্টার এক্স এর নর্মের উপরে স্কোয়ার, কারণ এটা আমরা লেস দ্যান ইকুয়াল লিখবো কখন, যখন এই যে অন্তর্গুণনটা উঠে যাবে কিন্তু মডুলাস হবে, সেই ক্ষেত্রে এই সূত্রটা এক্স কমা ওয়াই এর অন্তর্গুণন লেস দ্যান ইকুয়াল হবে এক্স এর নর্ম ওয়াই এর নর্ম। তাহলে অন্তর্গুণন রয়ে গেলে আমাদের নর্ম হয়ে যায়, কিন্তু যখন আমরা আলাদা করে লিখবো এটাকে নর্ম দেবো এটাকে নর্ম, তখন এটা লেস দ্যান ইকুয়াল হয়ে যাবে। তাহলে টি অফ টি স্টার এক্স এর নর্ম আর এখানে এক্স এর নর্ম, কারণ টি স্টার এক্স এর নর্মের উপরে স্কোয়ার লেস দ্যান ইকুয়াল এটা কি, এইটাকে আবার আমরা লিখবো টি এর নর্ম টি স্টার এক্স এর নর্ম এক্স এর নর্ম। কারণ এখানে দেখেন উভয় পাশে টি স্টার এক্স এর নর্ম দ্বারা ভাগ করবেন, এই মানটা দ্বারা উভয় পাশে ভাগ করলে এটা কাটা যাচ্ছে, এখানে যে টি স্টার এক্স এর নর্মের উপর স্কোয়ার আছে এখান থেকে একটা কাটা যাবে, তাহলে থাকবে শুধু টি স্টার এক্স এর নর্ম লেস দ্যান ইকুয়াল টি এর নর্ম, এখানে থাকবে এক্স এর নর্ম, এবং এখানে কি টি স্টার এক্স এর নর্ম দ্বারা ভাগ করে। কারণ এরপরে যান এখানে আবার যদি আমি এই যে নর্মটা ভাগ করে দিই, টি স্টার এর নর্ম এক্স এর নর্ম লেস দ্যান ইকুয়াল টি এর নর্ম এক্স এর নর্ম, উভয় পাশে এক্স এর নর্ম কাটা যাবে, টি স্টার এর নর্ম লেস দ্যান ইকুয়াল টি এর নর্ম আমরা পাবো, এটাকে দিব ইকুয়েশন নাম্বার 1। কারণ 1 নং এ টি এর পরিবর্তে টি স্টার বসাবো, তাহলে 1 নং এ যদি টি এর পরিবর্তে টি স্টার বসান তাহলে টি এর জায়গায় দেখেন এই যে টি এর জায়গায় টি স্টার এর উপর আবার একটা স্টার রয়েছে তারে নর্ম, আবার এখানে লেস দ্যান ইকুয়াল টি স্টার এর নর্ম, যে টি এর জায়গায় কি করলাম আমরা টি স্টার বসাই দিলাম, তাহলে এই লাইনটা পাচ্ছি। এরপরে টি ডাবল স্টার মানে কি, টি এই যে সূত্র এখানে লিখে দেওয়া হয়েছে টি ডাবল স্টার সমান টি, তাহলে টি এর নর্ম লেস দ্যান ইকুয়াল টি স্টার এর নর্ম। তাহলে 1 ও 2 হতে কি সিদ্ধান্ত নেওয়া যায়, যেখানে টি স্টার এর নর্ম লেস দ্যান ইকুয়াল টি এর নর্ম, আবার এখানে দেখলাম টি এর নর্ম লেস দ্যান ইকুয়াল টি স্টার এর নর্ম, মানে দুইটা থেকে আমরা ইকুয়ালটা নিতে পারি যে টি স্টার এর নর্ম ইকুয়াল টি এর নর্ম। এই হলো মোটামুটি 6 নাম্বারটা, বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, যেহেতু বুঝছেন আমরা এখন এরপরে যাই, এরপরে 13 নাম্বারটা একটু দেখেন, উপপাদ্য নাম্বার 13, 12টা পড়ার দরকার নেই যেহেতু পরীক্ষায় আসে নাই। 13 নম্বরে বলা হচ্ছে যদি হিলবার্ট জগৎ এক্স এ টি1 এবং টি2 দুটি স্বকীয় অ্যাডজয়েন্স অপারেটর হয় তাহলে প্রমাণ করো যে টি1 টি2 স্বকীয় অ্যাডজয়েন্স হবে যদি এবং কেবল যদি টি1 টি2 সমান টি2 টি1 হয়। এখন আমাদের তাহলে জানতে হচ্ছে স্বকীয় অ্যাডজয়েন্সটা আসলে কি।
স্বকীয় অ্যাডজয়েন্সটা হলো, আমি একটু দেখাই দিই যে এই যে টি সমান টি স্টার হবে, টি সমান টি স্টার হবে, এই জিনিসটাই মনে রাখেন। স্বকীয় অ্যাডজয়েন্স হলো টি সমান টি স্টার হবে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রমাণে যাই। ধরি T1 T2 হলো স্বকীয় অ্যাডজয়েন্স, যেহেতু স্বকীয় অ্যাডজয়েন্সের কথা বলা হয়েছে তাহলে আমরা ধরে নিলাম T1 আর T2 হলো স্বকীয় অ্যাডজয়েন্স, এবং এখানে বলে দেওয়া হয়েছে T1 T2 স্বকীয় অ্যাডজয়েন্স। এইটাকে ধরে নিয়ে আমাদের কি প্রমাণ করতে হবে? T1 T2 সমান T2 T1। আচ্ছা, এবং বিপরীত ক্রমে এইটাকে ধরে নিয়ে আমাদের দেখাতে হবে T1 T2 স্বকীয় অ্যাডজয়েন্স। তাহলে ধরি T1 T2 স্বকীয় অ্যাডজয়েন্স, আমরা প্রমাণ করব কি T1 T2 সমান T2 T1। এটা প্রমাণ করার বিষয়ে প্রমাণ করার কথা বলছে। তাহলে এখন দেখেন T1 T2 এর অ্যাডজয়েন্স, মানে সরি T1 T2 এর স্টার সমান কি হবে? T1 T2, এই যে সংজ্ঞা থেকে, মানে হলো স্বকীয় অ্যাডজয়েন্সের সংজ্ঞা থেকে, সংজ্ঞাটা কি? T স্টার সমান T হবে। তাহলে এখানে এই যে T1 T2 যেহেতু স্বকীয় অ্যাডজয়েন্স, তাইলে T এর জায়গায় কি বসবে? T1 T2 এর স্টার সমান T1 T2, এটা আমাদের দেখাতে হবে। 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আবার T1 ও T2 স্বকীয় অ্যাডজয়েন্স, তাহলে এরা যেহেতু স্বকীয় অ্যাডজয়েন্স, তাহলে এই কন্ডিশন বা এই যে T সমান T স্টার এটা মেনে চলবে। তাহলে T1 স্টার সমান T1 এবং T2 স্টার সমান T2, এইটা কিন্তু স্বকীয় অ্যাডজয়েন্সের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারবো। এখন দেখেন T1 T2 এর স্টার সমান কি লেখা যাবে? স্টারটা T1 এর উপরেও আছে, T2 এর উপরেও আছে। যখন আমরা স্টারটা আলাদা আলাদা করে দিব তখন T2টাকে সামনে দিব, T2 স্টার, এই যে T1 স্টার, ঠিক আছে? যেমন এ বি সমান কি লেখা যাবে? বি এ লেখাই যায়, সেই রকমের T2টাকে সামনে, T1টাকে পরে, তার স্টার যেহেতু দুইটার উপরে আছে দুইটার উপর দিয়ে দিব। যেমন এ বি এর উপরে হোল স্কোয়ার থাকলে কি হবে? এর উপরে স্কোয়ার, বির উপরে স্কোয়ার, এই কন্ডিশন অনুযায়ী। এখন T2 স্টার সমান কত? T2, এই যে T2। T1 স্টার সমান কত? T1, এই যে T1। এটাকে দেবো 2 নম্বর সমীকরণ। 1 ও 2 হতে পাই, 1 আর 2 হতে কি পাই আমরা? যে 1 আর 2 হতে পাই, যেটা পাচ্ছি সেটা হলো টি। আচ্ছা, কি পাচ্ছি যদি একটু খেয়াল করেন, এখানে T1 T2 উপরে স্টার, এখানে T1 T2 উপরে স্টার, তাহলে দুইটা সেম জিনিস, বাম পক্ষ সমান বাম পক্ষ লেখা যায়, সেই ক্ষেত্রে আমরা ডান পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারবো। T1 T2 সমান T2 T1, এই যে T1 T2 সমান T2 T1। তাহলে আমাদের এইটাকে স্বকীয় অ্যাডজয়েন্স ধরে আমরা এটা প্রমাণ করলাম, যেহেতু যদি এবং কেবল যদি কথাটা আছে, কাজে বিপরীতভাবে আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা বিপরীতভাবে ধরে নেব T1 T2 সমান T2 T1। এখন প্রমাণ করতে হবে কি T1 আর T2 হলো স্বকীয় অ্যাডজয়েন্স, তাহলে এটা স্বকীয় অ্যাডজয়েন্স হলে কি হবে? T সমান T স্টার হবে। T এর জায়গায় T1 T2 আছে, তাহলে T1 T2 স্টার মানে T1 T2 সমান T1 T2 এর উপর স্টার হবে। তাহলে এখন দেখেন T1 T2, এখানে আমরা x এবং y নিলাম, এটা সমান কি লেখা যাবে? এটা সমান লেখা যাবে T1 T2 যদি আমাদের y এর সাথে লিখি, দেখেন xটা x এর জায়গায় থাকলো, কমা কমার জায়গায় থাকলো, টা যদি y এর সাথে লিখি তাহলে T1 T2 এর উপর স্টার হয়ে যাবে y, আর এক্সটা ওর জায়গায় থাকলো, স্টারটা আমরা এই T1 এর উপরেও দিব, T2 এর উপরেও দিব। যেমন এ বি হোল স্কোয়ার থাকলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়, এরকম স্টারটা T1 এর উপরে আছে, T2 এর উপরেও আছে। এই ক্ষেত্রে T2টাকে সামনে দিবেন, T2 স্টার T1 স্টার, এর উপরে এর সাথে আছে y। এখন দেখেন এক্স থাকলো, এই যে T2 স্টার মানে কি? এখানে আমরা T2 স্টার সমান T2, এই যে T2 লিখে দিলাম, T1 স্টার সমান T1, এই যে T1 লিখে দিলাম y। এরপরে এক্স, এই যে T1, আচ্ছা T2 T1 সমান আবার কত? T1 আর T2 সমান T2 T1, এটা আমরা এই যে একটু আগে প্রমাণ করলাম, সেটা এখানে বসাই দিয়েছি T1 T2 y। এখন দেখেন আমরা এরপরে কি লিখতে পারি, যে এই যে T1 T2 এটা যদি x এর সাথে লিখি তাহলে T1 T2 এর উপর স্টার হয়ে যাবে, আর এক্সটা এক্স এর জায়গায় থাকবে, কমা দিয়ে আমরা ওয়াইটা লিখতে পারবো। এখন উভয় পাশে দেখেন x, y বাদ দিয়ে দেন, তাহলে কি হবে? T1 T2, এই যে T1 T2 সমান আমরা লিখতে পারি T1 T2 এর উপরে স্টার, তাহলে অতএব T1 T2 স্বকীয় অ্যাডজয়েন্স। 14 নম্বরটা আগামী ক্লাসে পড়াবো। এরপর আমরা যে 15 নম্বর যেটা রয়েছে সেটা একটু দেখি। উপপাদ্য নম্বর 15 বলা হচ্ছে, যদি হিলবার্ট জগৎ x এ t টেন্স মানে t সাজ দ্যাট x টেন্স টু x একটি সীমাবদ্ধ রৈখিক অপারেটর হয়, তবে প্রমাণ করো যে t স্বকীয় অ্যাডজয়েন্স হবে যদি এবং কেবল যদি tx, x এর অন্তঃগুণন সকল x বিলংস টু x এ বাস্তব হয়। তাহলে এখানে যদি এবং কেবল যদি আছে, বিপরীতভাবেও প্রমাণ করতে হবে। আমরা প্রথমত t কে স্বকীয় অ্যাডজয়েন্স ধরে নিয়ে আমরা দেখাবো tx, x এর অন্তঃগুণনটা বাস্তব, বিপরীতভাবে এটা বাস্তব ধরে নিয়ে এটা t স্বকীয় অ্যাডজয়েন্স সেটা দেখাতে হবে। তাহলে মনে করি t স্বকীয় অ্যাডজয়েন্স, আমরা প্রমাণ করব কি x বিলংস টু x এ tx, x হলো বাস্তব। যেহেতু t স্বকীয় অ্যাডজয়েন্স, সুতরাং অ্যাডজয়েন্সের যে স্বকীয় অ্যাডজয়েন্সের সংজ্ঞা থেকে এটা আমরা লিখতে পারি। এখন এরপরে যান, এখন আমরা কি জানি? আমরা এখন কি জানি যে tx, x এর উপরে বার সমান কি লেখা যাবে? x টাকে সামনে tx টাকে পরে দিলে বারটা উঠে যাবে। কারণ x টা থাকলো,
আর এখানে টি সমান আবার টি স্টার লেখা যায়, আমরা একটু আগে প্রমাণ করলাম। তাহলে টি এর জায়গায় টি স্টার দিয়ে দিলাম, এক্সট্রা এক্স এর জায়গায় থাকলো। এরপরে টি স্টারটা যখন আমরা এক্স এর সাথে লিখবো তখন টি ডাবল স্টার হওয়ার কথা, কিন্তু টি ডাবল স্টার সমান আবার টি। তাহলে এখানে এই যে টি এ হলো এক্স কমা এখানে আমার এক্স। এখন অতএব কি টি এক্স কমা এক্সটা বাস্তব, যেহেতু জেড সমান জেড বার, জেডটা বাস্তব। এটা হলো সূত্র আর কি, যে এখানে আমার কি দেখেন জেড বার সমান জেড পাইছি, তাহলে জেড বার সমান জেড হলে জেডটা বাস্তব হয়। তাহলে এই যে টি এক্স কমা এক্স এর উপর বার সমান টি এক্স কমা এক্স পাইছি, মানে জেড বার সমান জেড পাইছি, তাহলে জেডটা বাস্তব হবে, অর্থাৎ টি এক্স কমা এক্সটা বাস্তব। বিপরীত ক্রমে আমরা ধরে নিলাম এক্স বিলংস টু এক্স, এর জন্য টি এক্স কমা এক্স বাস্তব, তাহলে আমরা প্রমাণ করব টি হলো স্বকীয় অ্যাডজয়েন্স। তাহলে এখন টি এই যে বিপরীতভাবে টি এক্স কমা এক্স সমান কি টি এক্স কমা এক্স এর উপর বার, যেহেতু টি এক্স কমা এক্সটা বাস্তব তাহলে জেড সমান জেড বার হওয়ার কথা। এখন দেখেন এরপরে এই যে এক্সটাকে সামনে টি এক্সটাকে পরে দিলে বারটা উড়ে গেল। এখন দেখেন টিটা এক্স এর সাথে লিখলে হবে টি স্টার, এক্স এক্স এর জায়গায় থাকবে, কমা দিয়ে এখানকার যে এক্স সেটা এক্স এর জায়গায় থাকবে। এখন টি এক্স কমা এক্স, এই যে এখানে ডান দিকের মানটা বাম দিকে নিয়ে আসলাম, সেই ক্ষেত্রে মাইনাস হয়ে গেল সমান 0। তাহলে আমরা এটা কি হয়ে গেল, এখন দুটো থেকে এক্স কমন নেওয়া যায়, এই যে কমা এক্স এক্সটা কমন নেবে, তাহলে টি এক্স, আবার এখান থেকেও এক্স কমন নেওয়া যায়। তাহলে এই যে টি এক্স আর টি স্টার এক্স থেকে যদি এক্স কমন নেই, তাহলে এখানে থাকে টি, এখানে থাকে মাইনাস, টি স্টারটা থাকে এক্স কমন নিলাম, এবং কমা দিয়ে এখানে এক্স এইটা কমন নিয়ে লিখলাম সমানের এদিক 0। এখন এখানে দেখেন টি মাইনাস টি স্টার ইন্টু এক্স এটা সমান 0 হবে, আর এখানে যে এক্সটা রয়েছে সেটা নট ইকুয়াল টু 0। এরপরের লাইনে যদি যান টি মাইনাস টি স্টার এটা সমান 0 হবে, এক্স যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে এক্স 0 হতে পারতেছে না, টি মাইনাস টি স্টারটা 0 হবে, তাহলে টি সমান টি স্টার হচ্ছে, এটাই হলো আমার স্বকীয় অ্যাডজয়েন্সের সংজ্ঞায় আমরা জানছিলাম। তাহলে অতএব টি একটা স্বকীয় অ্যাডজয়েন্স। এখন উপপাদ্য নাম্বার 16টা দেখেন, প্রমাণ করো যে একটি হিলবার্ট জগৎ এক্স এ একটি অপারেটর টি সকল এক্স বিলংস টু এক্স এর জন্য স্বাভাবিক হবে যদি এবং কেবল যদি টি স্টার অফ এক্স এর নর্ম সমান টি অফ এক্স এর নর্ম হয়। প্রমাণে যাই, মনে করি টি কোনো হিলবার্ট জগৎ এক্স এর উপর একটি সীমাবদ্ধ লিনিয়ার অপারেটর, তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি টি স্টার অফ এক্স এর নর্ম সমান হলো টি অফ এক্স এর নর্ম। তাহলে এই যে টি স্টার অফ এক্স এর নর্ম সমান টি অফ এক্স এর নর্ম, কারণ এখানে যদি এবং কেবল যদি কথাটা থাকে আমরা এখানে যদি এবং কেবল যদি দিয়ে একবারে করে দিব, সেই ক্ষেত্রে বিপরীতভাবে করতে হচ্ছে না। তাহলে এখানে যদি এবং কেবল যদি আমরা উভয় পাশে বর্গ করে নিলাম, তাহলে টি স্টার অফ এক্স এর নর্মের উপর স্কয়ার সমান টি অফ এক্স এর নর্মের উপর স্কয়ার। যদি এবং কেবল যদি দেখেন এরপরে কি টি অফ এক্স, আমরা সূত্র কি জানি, এক্স এর নর্মের উপর স্কয়ার সমান এক্স কমা এক্স এর নর্ম মানে অন্তগুণন। তাহলে এটা এক্স এটাকে ধরেন, তাহলে এক্স কমা এক্স এর অন্তগুণন সমান এদিকে একইভাবে এক্স কমা এক্স এর অন্তগুণন। কারণ টি স্টারটা যদি প্রথমে নিয়ে আসি তাহলে টি ডাবল স্টার হয়ে যাবে, আর টি স্টার অফ এক্স ওর জায়গায় থাকবে, কমা এক্স ওর জায়গায় থাকবে, সমান এদিকে একইভাবে টিটাকে প্রথমে লিখলাম, তাহলে টি স্টার হয়ে গেল টি এক্স থাকলো কমা এক্স। আর এরপর দেখেন টি ডাবল স্টার সমান আমরা কি সূত্র দেখে আসলাম, টি হয়, তাহলে এই যে টি তারপর হলো টি স্টার এক্স কমা এক্স, আর এই যে ডান দিকের মানটা বাম দিকে আসলে মাইনাস টি স্টার টি এক্স কমা এক্স হবে সমানের এদিক 0। এখন যদি এবং কেবল যদি আবার দেন, এখান থেকে এক্স আর এক্স কিন্তু কমন নেওয়া যায়, এই যে কমা দিয়ে এই এক্স আর এই এক্স কমন নেওয়া যায়, তাহলে কি হবে এখানে টি টি স্টার এক্স এখানকার মাইনাস টি স্টার টি এক্স, আর এই যে কমা দিয়ে এক্সটা কমন সমানের এদিক 0। এখন এখানে আমার কি হবে টি টি স্টার এক্স মাইনাস টি স্টার টি এক্স, এটা সমান আমরা কি লিখতে পারবো 0 লিখতে পারবো, কেননা এখানে আমার একটা এক্স নট ইকুয়াল টু 0, এই যে এখানে এক্স নট ইকুয়াল টু 0, এবং এটা আমরা কিন্তু শুরুর দিকে যে অন্তগুণনের সংজ্ঞা ওখানে 3 নম্বর কন্ডিশন বা 3 নম্বর শর্তে কিন্তু দেখে আছি। এখন এরপরে যেন টি টি স্টার এক্স, এখন মাইনাসটা যদি মাইনাস মানটা ডান দিকে গেলে প্লাস হয়ে গেল, এখন উভয় দিকের এরপরে দেখেন এক্স আর এক্স কাটা দেওয়া যায়, থাকে কি টি টি স্টার সমান হবে টি স্টার টি। তাহলে এই কন্ডিশনটা হলো আপনারা যদি নর্মালের বা স্বাভাবিক এর যে সংজ্ঞাটা রয়েছে ওরা যদি দেখেন, তাহলে টি টি স্টার সমান টি স্টার টি হয়। আমি যদি সংজ্ঞাটা আবার একটু দেখাই দিই তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে, যে নর্মাল কি হয় টি টি স্টার সমান টি স্টার টি হয়, তাহলে এখানে আমার এই কন্ডিশনটা কিন্তু হয়েছে, তাহলে আমরা বলতে পারি যদি এবং কেবল যদি টিটা নর্মাল, তাহলে অতএব টি নর্মাল হবে যদি এবং কেবল যদি কি হয় টি স্টার এক্স এর নর্ম সমান টি এক্স এর নর্ম হয়। এই স্বাভাবিক বলতে এটাই আসলে নর্মাল, ঠিক আছে, এখানে বাংলা ইংলিশে হয়তো অ্যাডজাস্ট করে লিখছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আর কি, সামনের দিন ইনশাল্লাহ বাকি যে থিওরিয়ামস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ঠিক আছে।